আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। মধ্য এশীয় নেতাদের নিয়ে প্রথমবারের মতো বৈঠক করবেন ট্রাম্প। মোদির দলের সামনে অগ্নি পরীক্ষা, গদি বাঁচাতে হিমশিম খাচ্ছে বিজেপি। সুদানে এবার সেনাবাহিনীর বিমান ভূপাতিত করল আরএসএফ। গাজা যুদ্ধবিরতি নিয়ে তুরস্কের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের বৈঠক। ফের আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, সীমান্তে সেনা মোতায়েনের প্রস্তুতি ইরানের, নেতানিয়াহুকে খামেনির কড়া হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। মধ্য এশিয়া নেতাদের নিয়ে প্রথমবারের মতো বৈঠক করবেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে পৃথক শীর্ষ সম্মেলন করার কয়েক মাস পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ৬ নভেম্বর প্রথমবারের মতো ওয়াশিংটনে মধ্য এশিয়ার ৫ নেতার সঙ্গে বৈঠক করবেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পশ্চিমা এরেশেকনেল ক্রেমলিনের ইউক্রেন হামলার পর থেকে মস্কোর ঐতিহ্যবাহী প্রভাব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং চীনও এখানে একটি প্রধান শক্তি। ইউক্রেন যুদ্ধের পর থেকে কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের নেতারা তথাকথিত C5+1 ফরম্যাটে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করা স্থলবেষ্টিত দেশগুলোর সঙ্গে ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়ন ২০২৩ সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র মধ্য এশিয়া সম্মেলনের মাধ্যমে তাদের কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করা স্থলবেষ্টিত দেশগুলোর সঙ্গে ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়ন ২০২৩ সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র মধ্য এশিয়া সম্মেলনের মাধ্যমে তাদের কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে। একই সময়ে বেশিরভাগ আঞ্চলিক সংঘাতের অবসান ঘটায় মধ্য এশিয়ার দেশগুলোকে কূটনৈতিকে ঐক্যবদ্ধ হতে সক্ষম করেছে। চীনের সঙ্গে কাজাখস্তান, কিরগিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত রয়েছে। দেশটি বিশাল অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করে নিজেকে একটি প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে উপস্থাপন করেছে। মোদির দলের সামনে অগ্নি পরীক্ষা, গদি বাঁচাতে হিমশিম খাচ্ছে বিজেপি। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ২ দফার বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। মোট ২৪৩টি আসনের জন্য এই নির্বাচনকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, যা আগামীতে আরও কয়েকটি রাজ্যে ভোটের আগে গুরুত্বপূর্ণ বার্তা দেবে। এই নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছে। বিহারে প্রায় ৭,৪০,০০,০০০-এরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। বৃহস্পতিবার প্রথম দফায় ভোট গ্রহণ হয়, যেখানে সকাল থেকেই ভোট কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন দেখা যায়। দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ হবে ১১ নভেম্বর। ভোট গণনা ও ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। বিতর্কিত ভোটার তালিকা সংশোধনের প্রেক্ষাপটে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা থেকে মুসলিম সহ বহু প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, ফলে বিজেপি বিশেষ সুবিধা পেতে পারে। যদিও বিজেপি এবং ভারতের নির্বাচন কমিশন এই অভিযোগ অস্বীকার করেছে। বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী ভোটদানের হার ছিল ৫৩.৬৭%। প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য জেলা প্রশাসন বৈদ্যুতিক ৩ চাকার গাড়ির ব্যবস্থা করেছিল। অনেক কেন্দ্রেই উৎসবের মেজাজে বেলুন এবং সেলফি পয়েন্ট দেখা যায়। ভারতের অন্যতম দরিদ্র ও জনবহুল রাজ্য বিহার থেকে লাখো মানুষ চাকরির খোঁজে অন্য রাজ্যে পাড়ি দেন। এই রাজ্যে বিজেপি এখনও পর্যন্ত এককভাবে সরকার গঠন করতে পারেনি। বর্তমানে বিজেপি জনতা দল ইউনাইটেড বা জেডিইউ এর সঙ্গে জোট বেঁধে নির্বাচন লড়ছে। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস, আঞ্চলিক দল রাষ্ট্রীয় জনতা দল আরজেডি এর সঙ্গে অন্যান্য ছোট দলের সঙ্গে জোট বেঁধেছে। এবারের নির্বাচনে প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন একটি নতুন রাজনৈতিক দলেরও আগমন ঘটেছে। কিশোর পূর্বে বিজেপি এবং কংগ্রেসের উভয়ের সঙ্গেই কাজ করেছেন। এই নির্বাচনটি আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। বিহারের রাজনীতিকে প্রায় ৪ দশক ধরে নিয়ন্ত্রণ করে আসা দুই প্রভাবশালী নেতা জেডিটিইউ এর নীতিশ কুমার এবং আরজেডি এর লালু প্রসাদ যাদবের সক্রিয় অংশগ্রহণে সম্ভবত এটাই শেষ নির্বাচন হতে চলেছে। খারাপ স্বাস্থ্যের কারণে আলোচনায় থাকা এই দুই প্রতিদ্বন্দ্বী মাঝে মাঝে ক্ষমতার জন্য হাত মিলিয়েছেন। সুদানে এবার সেনাবাহিনীর বিমান ভূপাতিত করল আরএসএফ।
গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানের আল ফাশার শহরে সাম্প্রতিক গণহত্যার মাঝে আধা সামরিক বাহিনী আরএসএফ দাবি করেছে তাদের যোদ্ধারা সেনাবাহিনীর একটি কার্গো বিমান গুলি করে ভূপাতিত করেছে। মঙ্গলবার ৬ নভেম্বর অবরুদ্ধ শহর বাবাউনুসায় বিমানটি ভূপাতিত করা হয়। আরএসএফ গুলি করে ভূপাতিতের দাবি করলেও দেশটির সেনাবাহিনী বলেছে একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে সকল ক্রু সদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনী জানায়, মঙ্গলবার যখন বিমানটি অবরুদ্ধ শহর বাবাউনুসায় সেনাবাহিনীর কাছে সরবরাহ পাঠাচ্ছিল তখন এই ঘটনা ঘটে। সেনাবাহিনী আরও জানিয়েছে, বিমানটির ডান ইঞ্জিনের কারিগরি ত্রুটি দেখা দেয়, যার ফলে ভারসাম্য হারিয়ে আগুন ধরে যায়। বিমানে কতজন আরোহী ছিলেন তা নির্দিষ্ট করে বলা হয়নি। পৃথক বিবৃতিতে আরএসএফ দাবি করে তারা পশ্চিম কর্দোফানের একাধিক এলাকায় বিমান হামলা চালিয়ে কয়েক ডজন বেসামরিক লোককে হত্যা করেছে। এরপর বাবাউনুসার ওপর একটি ইলিউশিন যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়। আরএসএফ তাদের টেলিগ্রাম চ্যানেলে বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষের একটি ভিডিও পোস্ট করেছে, কিন্তু আর কোনো প্রমাণ দেয়নি। গাজা যুদ্ধবিরতি নিয়ে তুরস্কের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের বৈঠক। গাজা যুদ্ধবিরতির সংশ্লিষ্ট বিষয় নিয়ে ইস্তাম্বুলে তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে বৈঠক করেছে হামাসের প্রতিনিধি দল। বৃহস্পতিবার ৬ নভেম্বর লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানায়, হামাসের জ্যেষ্ঠ আলোচক খলিল আল হাইয়ারের নেতৃত্বে তাদের প্রতিনিধি দল বুধবার এই আলোচনায় যোগ দেন। হামাস জানিয়েছে, বৈঠকে গাজা যুদ্ধবিরতি চুক্তির ইসরায়েলি লঙ্ঘন নিয়ে আলোচনা করা হয়েছে, বিশেষ করে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকায় গোলাবর্ষণ এবং চলমান সাহায্য নিষেধাজ্ঞা। এক বিবৃতিতে হামাস বলেছে, বিধ্বস্ত অঞ্চলে পয় নিষ্কাশন ব্যবস্থা, সড়ক নেটওয়ার্ক এবং বিদ্যুতের মতো অবকাঠামো পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কেও আলোচনা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তুরস্কের ভূমিকার জন্য ধন্যবাদ। তারা দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের সংগ্রামে তুর্কি সমর্থনের গুরুত্বের ওপর জোর দেন। গত ৯ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল এবং হামাস একটি শান্তি পরিকল্পনার চুক্তিতে পৌঁছেছে। প্রথম পর্যায়ের মধ্যে সমস্ত বন্দীদের মুক্তি এবং ইসরায়েলি সৈন্যদের একটি রেখার বাইরে প্রত্যাহার করা হয়েছে। ১০ অক্টোবর সকাল ৯টা থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। প্রসঙ্গত, গাজা অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৭,০০০ ছাড়িয়ে গেছে। একই সময়ে ১,৭০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। ফের আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের। তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে পুনরায় শান্তি আলোচনা শুরুর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তালেবান সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ হলে পাকিস্তান সম্ভাব্য সামরিক অভিযান চালাতে পারে বলে হুমকি দিয়েছেন তিনি। সাম্প্রতিক প্রাণঘাতী সীমান্ত সংঘাত ও ড্রোন হামলার অবসানে দুধপৈতা প্রচেষ্টার মাঝে তার এই হুমকি তীব্র উত্তেজনা তৈরি করেছে। আফগানিস্তানে তালেবানকে মোকাবেলায় সামরিক সংঘাতই কি একমাত্র বিকল্প? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে খাজা আসিফ বলেছেন, যুদ্ধ হবেই। বুধবার টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। যদিও আর কয়েক ঘণ্টা পর তুরস্ক কাতারের মধ্যস্থতায় আফগান ও পাকিস্তানি শীর্ষ প্রতিনিধি দলের তুরস্কে বৈঠকে বসার কথা রয়েছে। কিছুদিন আগেও পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রী আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছিলেন। খাজা আসিফ অভিযোগ করে বলেছেন, কাবুল জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং সীমান্ত পারে হামলার ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখেছে। অন্যদিকে আফগানিস্তান পাল্টা অভিযোগ করে বলেছে, পাকিস্তান বেসামরিক নাগরিকদের টার্গেট করে ড্রোন যুদ্ধ চালাচ্ছে এবং আইএস জঙ্গিদের প্রশিক্ষণের বিষয়ে নীরব রয়েছে। এদিকে দুধবৈতি উত্তেজনার মাঝে পাকিস্তান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের এক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়। দার দাবি করেছিলেন, আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি একদিনে তাকে ৬ বার ফোন করেছিলেন। কাবুল এই বক্তব্যকে ভিত্তিহীন ও দুধবৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলে প্রত্যাখ্যান করেছে। সে বলেছে, সংঘাতের সময় ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাত্র ২ বার যোগাযোগ হয়েছিল।
গত 30 অক্টোবরের যৌথ বিবৃতিতে তুরস্ক এবং কাতার শান্তি আলোচনায় উভয় পক্ষের সক্রিয় অংশগ্রহণে প্রশংসা করেছিল। পাশাপাশি বিবৃতিতে বলা হয়েছিল, শান্তি নির্ভর করছে জবাবদিহিতা এবং সংযমের উপর। মধ্যস্থতাকারীরা এবার যুদ্ধবিরতির লঙ্ঘনের ঘটনায় তদন্ত ও শাস্তি নিশ্চিত করতে যৌথ তদারকি প্রক্রিয়া গঠনের প্রস্তাব করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে পাকিস্তানের সাম্প্রতিক হুমকি এবং কাবুলের পাল্টা অবস্থানের প্রেক্ষাপটে গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে শুরু হচ্ছে ইস্তাম্বুল বৈঠক। বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, উভয় পক্ষ যদি উস্কানিমূলক বক্তব্য এবং সীমান্ত সংঘাত নিয়ন্ত্রণে ব্যবস্থা না নেয়, তাহলে এই ভঙ্গুর যুদ্ধবিরতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা সম্ভাবনা আলোচনা শুরু হওয়ার আগেই ভেস্তে যেতে পারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, সীমান্তে সেনা মোতায়েনের প্রস্তুতি ইরানের, নেতানিয়াহুকে খামেনির কড়া হুঁশিয়ারি। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে একটি বড় খবর আসছে, যা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ইসরায়েলকে শায়েস্তা করতে সীমান্তে সেনা মোতায়েনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইরান। একই সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, তেহরান সাম্প্রতিক উত্তেজনার জেরে ইসরায়েল সীমান্তে উল্লেখযোগ্য সংখ্যক সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই সেনা মোতায়েনের সঠিক স্থান এবং সেনার সংখ্যা এখনও বিস্তারিত জানা যায়নি, তবে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেছেন, যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর এবং অনুশোচনামূলক জবাব দেওয়া হবে। এই হুঁশিয়ারিকে মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও ঘনীভূত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইরানের এই আকস্মিক পদক্ষেপে ইসরায়েলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী তেলাবিবে ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফের উচ্চপদস্থ কর্মকর্তারা একটি জরুরি বৈঠকে বসেছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সভাপতিত্বে এই বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধানও উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, এই বৈঠকে ইরানের হুমকির জবাব এবং সম্ভাব্য সামরিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই মুখোমুখি অবস্থান পুরো মধ্যপ্রাচ্য নিরাপত্তাকে একটি জটিল পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।